বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। নির্বাচনী প্রচারে রাজ্যে আসেন কংগ্রেসের যুব আইকন রাহুল গান্ধী। বিশালগড়ে করিমুড়া বিদ্যালয় মাঠে এই নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তিনি। এই নির্বাচনী জনসভায় রাজ্যের অন্যান্য কংগ্রেস নেতৃত্বরাও ছিলেন। লোকসভা নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস নির্বাচনী প্রচারে হাওয়া তুলতে কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি রাহুল গান্ধীকে দিয়ে সভা করান বিশালগড়ে। আজ দুপুর 2:12 বিশালগড় কড়িয়ামুড়া দ্বাদশ বিদ্যালয়ের মাঠে কংগ্রেসের ডাকা সভায় ভাষণ রাখতে উপস্থিত হন কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি রাহুল গান্ধী। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত দলের পর্যবেক্ষক লুইজিনহো ফেলেরিও, প্রদেশ কংগ্রেস সভাপতি দিবাচন্দ্র রাঙ্কল, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন সহ ত্রিপুরার 2টি লোকসভা আসনের প্রার্থীদ্বয় ডক্টর অরুণোদয় সাহা এবং সচিত্র দেববর্মা প্রমুখ। সভায় প্রধান বক্তা রাহুল গান্ধী টানা 17 মিনিট বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন। रूस में गायब हो गया, चीन के नेता कहते हैं भाई कम्युनिज्म पुरानी चीज है, अब हम चीन को नए तरीके से चलाते हैं। केरला में खत्म हो गया, बंगाल में खत्म हो गया, एक छोटा सा प्रदेश है त्रिपुरा जहां ये लोग अभी भी अपनी सरकार चला रहे हैं और यहां से इनको कम समय में हटाना है। सिर्फ इनको नहीं, इनकी सरकार को नहीं, मगर जो इनकी सोच है इसको हटाना है। এছাড়াও তিনি বলেন, ইউপিএ 3 সরকার কেন্দ্রে হচ্ছেই। তাছাড়া ইউপিএ 2 সরকারের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলিরও ব্যাখ্যা দেন তিনি। रोजगार के लिए इंडस्ट्री की जरूरत होती है, सड़कों की जरूरत होती है, बिजली की जरूरत होती है। कांग्रेस पार्टी ने दिल्ली से लेकर मुंबई, मुंबई से लेकर चेन्नई और दिल्ली से लेकर कलकत्ता तक डेडिकेटेड फ्रेट कॉरिडोर बनाया है और उससे करोड़ों युवाओं को रोजगार मिलेगा, फायदा होगा। नॉर्थ ईस्ट के लिए हम लुक ईस्ट पॉलिसी की बात करते हैं। हम आपको सिर्फ बाकी हिंदुस्तान से नहीं जोड़ना चाहते हैं, हम आपको एशिया से भी जोड़ना चाहते हैं, बाकी देशों से भी जोड़ना चाहते हैं। हम चाहते हैं कि नॉर्थ ईस्ट इकोनॉमिक सेंटर बने और ज्यादा से ज्यादा तेजी से आगे बढ़े। कांग्रेस शक्ति अर्जन करा माने भारतवर्ष शक्ति अर्जन करा, भारतवर्ष निरापद थाका। আমি অনুরোধ করব, অনেক রাজনৈতিক দল, অনেক ব্যক্তি আমাদের ভাবাবেগকে কাজে লাগাতে চেষ্টা করবে, অপপ্রচার করবে, মিথ্যাচারের আশ্রয় নেবে। দয়া করে আপনারা আবেগে ভাসবেন না। এই কংগ্রেস দল, আমরা পতাকা বহন করি কংগ্রেস দলের, যেই দলের পতাকা বহন করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে আমাদের ইন্দিরাজি, আমাদের রাজীব গান্ধীজি, বর্তমানে বহন করছেন আমাদের সোনিয়াজি, আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের রাহুল গান্ধীজি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রায় 2 সপ্তাহ পূর্বে মালয়েশিয়ার নিখোঁজ বিমান MH370 ভারত মহাসাগরের কোন প্রত্যন্ত অংশে ভেঙে পড়েছে। উপগ্রহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এমনটাই দাবি করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। বিমানে 239 জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। দক্ষিণ ভারত মহাসাগরে সলিল সমাধি হয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ বিমান HM370। নতুন তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছানোর কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। বিমান ভেঙে পড়ার কথা 239 জন যাত্রীর পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। Using a type of analysis never before used in an investigation of this sort, they have been able to shed more light on MH370's flight path. Based on their new analysis, Inmarsat and the AAIB have concluded that MH370
flew along the southern corridor and that its last position was in the middle of the Indian Ocean west of Perth. This is a remote location. 16 দিন ধরে তন্নতন্ন করে খোঁজাখুঁজি তল্লাশিতে একসঙ্গে 25টা দেশ, কিন্তু কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না বিমানটি। শেষ পর্যন্ত উপগ্রহ চিত্র খতিয়ে দেখে মালয়েশিয়া প্রশাসন জানালো দক্ষিণ ভারত মহাসাগরে সম্ভবত ভেঙে পড়েছে বিমানটি। খবরটা ছড়িয়ে পড়তে কানায় ভেঙে পড়েছেন বিমানের যাত্রী এবং ক্রুর পরিবারের সদস্যরা। এতদিন তবু কিছু আশা ছিল, কিন্তু সরকারি ঘোষণার পর সবই শেষ। ক্রু আর যাত্রী মিলে 239 জনকে নিয়ে 8 মার্চ রওনা হয়েছিল MH370 কুয়ালালামপুর থেকে বেজিং যাচ্ছিল। অধিকাংশ যাত্রী ছিলেন চীনের নাগরিক। হঠাৎই নিখোঁজ। বিমানের গতিবেগ ধরে তল্লাশিতে কোনো কসুরি রাখেনি প্রশাসন। অত্যাধুনিক প্রযুক্তিতে শেষ পর্যন্ত দেখা যায় অস্ট্রেলিয়ার পার্থের কাছে ভারত মহাসাগরে শেষবার দেখা গিয়েছিল বিমানটিকে। তবে কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার সময়ে বিমানটি কেন গতিপথ পরিবর্তন করে ভারত মহাসাগরের উপরে চলে এলো তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেকর্ড শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হলো গোটা ধর্মনগরে। টানা 8 ঘন্টা চলে এই বৃষ্টি। খোলা হয়েছে একটি ত্রাণ শিবিরও। মহকুমা শাসকের পক্ষ থেকে প্রাথমিক সাহায্য ও খাবার সরবরাহ করা হয় আশ্রিত 18 পরিবারকে। রেকর্ড শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হলো গোটা ধর্মনগরে। শিলাবৃষ্টিতে শহরের রাস্তা ঢেকে যায়। গত 50 বছরে এ ধরনের শিলাবৃষ্টি হয়নি মহকুমায়। গতকাল দুপুর 12:15 নাগাদ শুরু হয় দমকা বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি। টানা 8 ঘন্টা এই বৃষ্টি চলে। এর ফলে শহরের উত্তর অংশে রাস্তার প্রায় 1 ফুট উচ্চতা পর্যন্ত শিলায় ঢেকে যায়। বেশি ক্ষতিগ্রস্ত হয় ধর্মনগর শহর ছাড়াও চন্দ্রপুর, ভাগ্যপুর গ্রাম সহ আশপাশ এলাকা। গোটা শহরে বিদ্যুৎ ব্যবস্থা ছিন্ন হয়ে যায়। বিদ্যুতের খুঁটি পড়ে যায়। শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছের পাতা ঝরেছে। মহকুমা শাসক শঙ্কর দেবনাথ জানান, প্রাথমিক হিসেবে 50 থেকে 55 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আসলে আমরা যখন ঝড়টা হয়েছিল আমাদের ততটা আইডিয়া ছিল না যে এতটুকু ক্ষতি হবে, কিন্তু ভিজিটের সময় যেটা দেখা গেল, যেমন পূর্ব চন্দ্রপুরে যেটা আমরা দেখেছি, কয়েকটা বাড়িঘর প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এতে ধারণা করা যায় যে বেশ বড় ক্ষতি হয়েছে। তবে যেহেতু ফিল্ডিং করে আমরা শেষ করতে পারিনি, এটা আগামীকালকের মধ্যে আমরা চেষ্টা করব যাতে ফিল্ডিং শেষ করে প্রকৃত তথ্য আমরা গভর্নমেন্টে করে জমা দিতে পারি। এখানে মোটামুটিভাবে আজকে রাত্রে 80 থেকে 90 জনের মতো লোক থাকবেন। তাদের জন্য প্রাথমিকভাবে আমরা, যেহেতু রাত্র হয়ে গেছে, চিরা এবং গুড়, জল এগুলি দেওয়ার আমরা ব্যবস্থা করেছি এবং আগামীকালকে সকালবেলায় যারা এখানে থাকবেন তাদের জন্য চাল, ডাল এবং আলু এগুলি দেওয়ার জন্য আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এবং পরবর্তী সময়ে যেহেতু এখানে ইলেকশনের প্রসেস এখন চলছে, ইলেকশন দপ্তরের অনুমতি ছাড়া কাউকে কোনো ধরনের সাহায্য এখন দেওয়া যাবে না। আমরা ইনকোয়ারি করার পরে যে রিপোর্ট আমরা পাবো সেই রিপোর্ট আমরা নির্বাচন দপ্তরের কাছে পাঠাবো এবং নির্বাচন দপ্তর সেই সময় যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন সেখানে উদ্যোগ গ্রহণ করবে। এদিন মাধ্যমিক পরীক্ষা ছিল। ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের। ঝড় বৃষ্টির জন্য 30 মিনিট পরীক্ষার সময় বাড়ানো হয়। পূর্ব চন্দ্রপুরে খোলা হয়েছে একটি ত্রাণ শিবির। 18 পরিবার আশ্রয় নিয়েছে এখানে। প্রাথমিক সাহায্য ও খাবার সরবরাহ করা হয় মহকুমা শাসকের পক্ষ থেকে। মাত্র 8 মিনিটে শিলাবৃষ্টিতেই ধর্মনগর সহ চন্দ্রপুর গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। ব্যাঘাত ঘটে জনজীবনে। শিলাগুড়িগুলো রাত পর্যন্ত অক্ষত ছিল বলে জানা যায়। ওই তো মানে তুফানটা ওই দিক থেকে আওনে আর কি, ঘরটা পুরা মানে হিলা দিছে আর কি, ফালাই দিছে। আমরা তাড়াতাড়ি আসছিলাম আর আমি আমার বাচ্চা আর কি। এখন ঘরটা পুরা শেষ না? পুরা শেষ, মানে কিচ্ছু বাচ্চা না। বাচ্চাটারে যে কাপড় পরাইতাম শুধু একটা গেঞ্জি আর প্যান্ট নিয়ে রাখছি ওই ঘরে, খালি ওইটি তাই পরাইছি ঠান্ডার মধ্যে আর কি। তারা করে ঘুম পাতে রাখছি। এইরকম তুফান আমার জীবনে আর কোন সময় পাইছি না। এই তুফান, শিলাবৃষ্টি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা তফসিলি উপজাতি সংরক্ষিত আসনে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী প্রচার জোর কদমে চালিয়ে যাচ্ছে। আজ বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে 9টি অঞ্চলে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি কেন্দ্রের বিভিন্ন নীতির সমালোচনা করেন।
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, পূর্ব ত্রিপুরা তফসিলি উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার জমে উঠেছে। নির্বাচনী প্রচারে সিপিএম জোয়ার তুললেও কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি দলগুলি মাঠে নেমে পথসভা, মিছিল, কর্মীদের নিয়ে মিটিং প্রচার করে যাচ্ছে। সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী আজ কমলপুর এসে দলের বিভাগীয় নেতৃত্বদের নিয়ে মোট 9টি অঞ্চলে গিয়ে জনসভা করে গেছেন। আজ সকাল 9:30টায় কচুছড়া অঞ্চল থেকে শুরু করে অঞ্চলভিত্তিক জনসভা শেষ করে রাত 9টায় শান্তিরবাজার অঞ্চল দিয়ে প্রতিটি অঞ্চলভিত্তিক জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আজ বিকেল 3টায় মরাছড়া এসবি স্কুলের মাঠে মরাছড়া অঞ্চলের জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার মূল বক্তা ছিলেন প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। জনসভা শুরু হওয়ার আগে মেথির মিয়া গ্রাম থেকে কংগ্রেসের সমর্থক 8 পরিবার সিপিএম দলে যোগদান করেন। তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন কমলপুর সিপিএম বিভাগীয় সম্পাদক কমলকান্তি কর। প্রার্থী জিতেন্দ্র চৌধুরী ভাষণে বলেন, আমরা দীর্ঘ সময় পার্লামেন্টে গিয়ে অনেকগুলি দাবি আদায় করেছি। কংগ্রেসকে হারাতে হবে এবং তাদের দুর্গ বিজেপিকে রুখতে হবে। কেন্দ্রের জনবিরোধী অনেক নীতি কংগ্রেস ও বিজেপি পাস করে নিয়েছে। প্রার্থী শ্রী চৌধুরী বলেন, 2009 সালে কেন্দ্রে কংগ্রেস যতগুলি প্রতিশ্রুতি দিয়েছে, নির্বাচন করে এর একটিও প্রতিশ্রুতি পালন করেনি, বরং মানুষকে প্রতিহত করেছে। সারা দেশ এখন তারিফ করে। এই সাফল্য শুধু ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভা না, তার যোগ্য স্বরে আমাদের এই সাংসদরাও, তারা যদি সেখানে ভূমিকা নিতেন, ত্রিপুরা রাজ্যের জনগণ এবং বামফ্রন্ট সরকারের তার কণ্ঠস্বর তারা যদি সেখানে অনুরণিত না করতেন, আমাদের রাজ্যে বহু প্রকল্প হতো না। সবটা আমরা পেয়েছি তা না, কিন্তু আরো অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হতাম। আমাদের পার্টি এবার ডাক দিয়েছে দিল্লির এই জনবিরোধী দুর্নীতিবাজ এবং আমাদের দেশের রিপোর্ট, খবর ত্রিপুরা। মদ বিরোধী অভিযানকে সামনে রেখে প্রশাসনের তরফে তল্লাশি চালিয়ে উদ্ধার করলো বিপুল পরিমাণে নেশা সামগ্রী, যার বাজার মূল্য 30 থেকে 40,000 টাকা। ঘটনা বক্সনগর বাজারে। প্রশাসনের মদ বিরোধী অভিযান জারি রইল। গতকাল সন্ধ্যায় সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস, মহকুমা পুলিশ সুপার অশোক সিনহা এবং কলমচৌড়া থানার ওসি অমল চক্রবর্তী সহ প্রশাসনের একটি দল বক্সনগর বাজারে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত একটি স্থান থেকে উদ্ধার করল বিপুল পরিমাণ নেশা সামগ্রী। নেশা সামগ্রীগুলিতে ছিল 233 বোতল ফেন্সিডিল, 72 বোতল বিলেতি মদ এবং 33 বোতল বিয়ার, যাদের বাজার মূল্য 30 থেকে 40,000 টাকা বলে জানা যায়। ওই তল্লাশি অভিযান সম্পর্কে সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস জানান, 24শে মার্চ আমরা একটা গোপন খবরের ভিত্তিতে বক্সনগর যে বাজার আছে সেই বাজার অঞ্চলে একটা তল্লাশি চালানো হয় সন্ধ্যার দিকে, এবং এই তল্লাশি চালানো হয় মহকুমা প্রশাসন এবং সোনামুড়ার যে পুলিশ অথরিটিস আছে তাদের যৌথ উদ্যোগে। আমার সঙ্গে এসডিপিও সোনামুড়া উনি ছিলেন অশোক কুমার সিনহা, এছাড়া ওসি কলমচোড়া ছিলেন অমল চক্রবর্তী, আমাদের যিনি সিনিয়র এক্সাইজ ইন্সপেক্টর গোপাল দাস উনিও ছিলেন। তো আমরা তল্লাশি চালানোর সময় বাজার অঞ্চল থেকে 233 বোতল ফেন্সিডিল, তারপর 72 বোতল যেটা ইন্ডিয়ান মেড ফরেন লিকার এবং তার সঙ্গে 33 বোতল বিয়ার উদ্ধার করতে পারি, এবং সেগুলিও সম্পূর্ণ এই যে জিনিসগুলো রয়েছে নেশা জাতীয় জিনিস সেগুলো সবগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। তো যেহেতু এটাকে কেউ ক্লেম করতে আসেননি, সেহেতু আমরা কারো বিরুদ্ধে কোনো রকম এফআইআর আমরা দাখিল করিনি। এই যে জিনিসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় 30 থেকে 40,000 টাকার মধ্যে হবে, যেটা আমাদের এক্সাইজ হিসাব করে বলেছেন। আসন্ন লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী দিনেও প্রশাসনের এই নেশা বিরোধী অভিযান জারি থাকবে বলে জানা যায়। আমরা যেটা বলতে চাই যে যারা আমাদেরকে গোপন এরকম ভাবে খবর দিয়ে সাহায্য করেছেন, আমরা মহকুমা প্রশাসন থেকে তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, এবং এটা আশা রাখবো যেহেতু ভোট সামনে এবং সোনামুড়া হচ্ছে একটা সীমান্ত মহকুমা, এখানে সব জায়গার মধ্যে ফেন্সিং করা যায়নি, বেড়া তৈরি করা যায়নি। কিছু কিছু জায়গাতে সীমান্ত বেড়া তৈরি না করার সুযোগ নিয়ে কিছু অসাধু লোক এরা এই স্মাগলিং এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদের কাছে, আমরা জানি এটা। এবং পাশাপাশি বাজারে কিছু ব্যবসায়ী, বিভিন্ন বাজারগুলিতে কিছু ব্যবসায়ী এরা অসাধু উপায়ে পয়সা উপার্জন করবার জন্য এই ধরনের ব্যবসার সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছে। আমরা বলবো মহকুমা প্রশাসনকে গোপন খবর দিয়ে সাহায্য করুন, কারণ প্রত্যেকের ছেলে মেয়েদের ভবিষ্যৎ
এবং এই এলাকার সুস্থ পরিবেশ এটা নির্ভর করবে যে এই জাতীয় জিনিস থেকে, মাদক জাতীয় জিনিস থেকে আমরা সমাজটাকে মুক্ত রাখতে পারি কিনা, আমাদের সোনামুড়া মহকুমাকে আমরা এই কলুষ থেকে মুক্ত রাখতে পারি কিনা। তো এই আমাদের এই অভিযান এরকম ভাবেই এটা অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমার দক্ষিণ মানিক ভান্ডারের ধলাইপাড় এলাকায় বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বজ্রাঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা কমলপুর মহকুমার দক্ষিণ মানিক ভান্ডার ধলাইপাড় এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত 11টা নাগাদ বৃষ্টি নামার ফলে ঘরের বাইরে থেকে গরুকে তুলতে যান উদয়মণি দেবনাথ। তখনই ঘটে এই দুর্ঘটনাটি। কঠোর বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। রাতেই তাকে আনা হয় কমলপুর বিএসএম হাসপাতালে। মৃত উদয়মণি দেবনাথ পেশায় কৃষক। তার 11 মাসের একটি ছেলে ও 6 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া বইছে গোটা এলাকায়। খাওয়া দাওয়া হয়ে বাড়িতে গরুটা করে নিতে গিয়া কাটার পড়ছে আর কি। ঘটনাস্থলে মারা গেছে নাকি? আমরা তো এখানে আসার পরে গিয়া। আচ্ছা, শরীরে কি কোনো দাগ পড়েছে? কেমন হয়েছে এটা? বাম সাইডে পাম্প সেট পুরোটা জ্বলে গেছে। তো এই ব্যাপারে মানে কটার সময় হয়েছে ঘটনা? 11টা সাড়ে 11টা মানে। হসপিটালে আনছেন কটার সময়? 12টা সাড়ে 12টা। আপনার কি হয় যে মারা গেছে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া 7 নম্বর ওয়ার্ডের ভজন দাসের বাড়িতে এক নির্বাচনী উঠান সভা অনুষ্ঠিত হয়। এই উঠান সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা। সবাই 7 পরিবার কংগ্রেস ছেড়ে সিপিএম দলে যোগ দেয়। নির্বাচন যত এগিয়ে আসছে, দল ত্যাগের হিড়িক বাড়ছে। সিপিএম এর এক উঠোন সভায় 7 পরিবার কংগ্রেস ছাড়লেন। আজ বিকেল 4টা নাগাদ সোনামুড়া 7 নং ওয়ার্ডের বাসিন্দা ভজন দাসের বাড়িতে এক উঠান সভার মধ্য দিয়ে 7 পরিবারের 23 জন কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে সিপিআইএম দলে যোগ দেন। আজকের এই উঠান সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান। উঠান সভার সভাপতি সুনীল সরকার সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দলত্যাগীরা কংগ্রেসের নীতি ও আদর্শকে নিন্দা জানায় এবং সিপিআইএম এর নীতি ও আদর্শকে গ্রহণ করেন। দীর্ঘদিন কংগ্রেস আসছিলাম, কংগ্রেসের কার্যকলাপ দেখে এখন আমি আমার বামপন সরকার মানুষের পাশে আছে, আমাকে বলি আমি বামপন সরকারকে সমর্থন করে ঢুকছি। আজকের এই উঠান সভায় দলত্যাগীদের হাতে ফুল ও দলীয় পতাকা দিয়ে বরণ করেন সিপিআইএম এর অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান। আজকের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম এর অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান বলেন, আমাদের প্রার্থী ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সমর্থিত বামফ্রন্টের প্রার্থী কমরেড শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে আজকের সভাটা ছিল। এই সভায় 7 পরিবারের 23 জন আমাদের সাথে কাজ করার ঘোষণা দিয়েছেন। আমরা তাদেরকে বরণ করে নিই এবং তারাও প্রতিশ্রুতি দিয়েছেন তারাও আরো যারা বিভ্রান্ত আছে তাদেরকেও আনার জন্য তারা চেষ্টা করবে। আগামীকালকেও আমাদের আরেকটা সভা আছে, ওইখানেও আরো কিছু পরিবার আসার সম্ভাবনা আছে। যারা এসেছেন গরিব মানুষ, আমরা বিশ্বাস করি যে গরিব মানুষের জন্য বামফ্রন্ট সরকার কাজ করে, গরিব মানুষের জন্যই আমাদের লড়াই সংগ্রাম, এই লড়াই আরো শক্তিশালী। আজকের এই উঠান সভায় স্থানীয় নারী পুরুষের উপস্থিতি ছিল ব্যাপক। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। জলের পরিবর্তে ছড়া দিয়ে কেরোসিন বইতে শুরু করেছে কুমারঘাট এলাকার শান্তিপুর গ্রামে। এই সংবাদের ভিত্তিতে সেখানে এসডিএম বিডিও পুলিশ আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় লোকের ভিড় উপচে পড়ে। জলের পরিবর্তে ছড়া দিয়ে কেরোসিন বইতে শুরু করেছে। এই আজব কাণ্ডে আজ সন্ধ্যার পর থেকে শান্তিপুর ধাতুচড়া এলাকা লোকে লোকারণ্য। সাধারণ মানুষ থেকে প্রশাসনের কর্মকর্তারা শুধু ছুটছেন ধাতুছড়ার দিকে। দুপুরে কুমারঘাট মহকুমায় এক পশলা বৃষ্টি হয়। বৃষ্টির পর ধাতুছড়ার জল বাড়তে শুরু করে, কিন্তু জলে কেরোসিনের গন্ধ। এক গ্রামবাসী ছড়া থেকে জল তুলে অগ্নিসংযোগ করলে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এই সংবাদ কিছুক্ষণের মধ্যেই শান্তিপুর গ্রামে ছড়িয়ে পড়ে। শান্তিপুর গ্রামের বুক চিরে চলে গেছে ধাতুছড়া। কিছুদিন পূর্বেই ধাতুছড়ার উপর একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। কালভার্ট সংলগ্ন এলাকা দিয়ে জলের সাথে কেরোসিন বইছে। এই সংবাদে গ্রামের লোকজন কেরোসিন সংগ্রহ করতে ধাতুছড়াতে নেমে যায়। ঘটনা হয়েছে 20 তারিখ 4টা পোলা মানে এখানে একটু করতে করছে,
কষ্ট করার পরে কারাকারাশনে বন্ধু পেয়ে গেছে, যাওয়ার পরে আমি দিন বাইট নাই। গতকালকে আমার এখানে কইছে কারাশিন আছে, কারাশিন আছে। গতকালকে আমি মিটিংয়ে দেখতেছি দিকে নিমন্ত্রণ করার, তখন ফুলামাটি কোনো স্নান করে, তখন কয় মামা এখানে ইয়ে আছে, কারাশিনে গন্ধ পাইছি। তখন আমি আইসি, আমার বাইরে ডাকিয়ে আনছি, বন্ধু ভাই আইসি। আর পরে ওই রকম টাকা আমারটা আগে তো করতে আসছিল না, মাটির মধ্যে নলা রাতেছি, তখন জলের লাগে একটা পর্দা গেছে কারাশিন ভাইয়া। জন্টু দাস, বলো তো কি হয়েছিল এখানে? আমরা এখানে মাছ ধরা তাই বান দিতে আসলাম, এখানে মাটি আনছিলাম, এখান থেকে কোদাল দিয়ে মাটি আনতে বান দিতে আসলাম। আর ওই সময় দিকে এখান থেকে কেরোসিনের গন্ধ বাড়ায়। তারপর তো আমরা কিছু বলছিলাম, তো মনে হচ্ছে কেউ কেন ডাল দিতে মনে করে। আমরা কতদিন পরে আমরা খুঁজছি, আমরা 30,000 টাকা দিই। এখন তোমরা যখন পাইছিলা তখন কি কেরোসিন বাসছে জলে? কোন দিক থেকে? দ্রুত সংবাদ পৌঁছে যায় প্রশাসনের কাছে। কুমারঘাট মহকুমা শাসক জয়ন্ত কুমার দে, ব্লক আধিকারিক মানিক চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক প্রসেনজিৎ ঘোষ সহ প্রশাসনের আধিকারিক ঘটনাস্থলে ছুটে যান। ছড়ার জল থেকে কেরোসিন সংগ্রহের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দাঁতছড়ার যে স্থান থেকে কেরোসিন নির্গত হচ্ছে সেই স্থান সিল করা হয়। সাধারণ মানুষের অনুপ্রবেশের উপর নিষেধাজ্ঞা জারিও করা হয়। ঘটনাস্থলে অস্থায়ী পুলিশ পিকেট বসানো হয়েছে। রাত হয়ে যাওয়ার কারণে কোনো পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি। আগামীকাল বিশেষজ্ঞ টিম দাঁতছড়ায় আসছে বলে জানা গেছে। কেরোসিন নির্গমনের রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞ টিমের রিপোর্টের উপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কল্যাণপুরে দুটি স্থানে সমাবেশ করল পূর্ব ত্রিপুরা আসনের বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী, ছিলেন অন্যান্য নেতৃত্বরাও। দুটি সমাবেশে 17 পরিবারের 52 জন ভোটার কংগ্রেস ও তৃণমূল দল ছেড়ে সিপিএমে যোগ দেয়। পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে জয়ী করতে কল্যাণপুরে দুটি জায়গায় সমাবেশ করল। প্রথমটি রতিয়া গ্রামে এবং দ্বিতীয়টি বাগানবাজারে। দুটি সমাবেশে লোকসংখ্যা ছিল চোখে পড়ার মতো। মিছিলের মধ্য দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে ছোট থেকে বড় সবাই মিলে সমাবেশে উপস্থিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মনীন্দ্র দাস, হেমন্ত জমাতিয়া, সুধীর সরকার, প্রণব চক্রবর্তী, কিরণমালা দেববর্মা, অঘর দেববর্মা সহ প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। সমাবেশে দুটি জায়গায় 17 পরিবারের 52 জন কংগ্রেস এবং তৃণমূল দল ত্যাগ করে সিপিআইএম দলে সামিল হয়। যারা বেশিরভাগ সময় আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের তার মসনদে তারা আসীন ছিলেন, এখনো আছেন। বারে বারেই নির্বাচনের সামনে এরা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি, প্রলোভন এবং মুখরোচক স্লোগান দিয়ে এই দেশের সরলমতি মানুষ তাদের ভোটকে হাসিল করেন। কিন্তু ক্ষমতায় গিয়েই তারা মানুষের কথা বলে যান। এখানে যারা বয়স্করা আছেন, শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর আরজিএম হাসপাতালে শিশু রোগীদের ভিড় সংকুলনের জন্য শেষে রোগীদের বারান্দার মেঝেতে রেখে চিকিৎসা চলছে। কৈলাসহর আরজিএম হাসপাতালে শিশু রোগীদের ভিড় স্থান সংকুলনের অভাবে মুমূর্ষু রোগীদের বারান্দার মেঝেতে রেখে চিকিৎসা চলছে। অন্যদিকে নার্সের ভুলে প্রায় 24 ঘন্টা বিনা চিকিৎসায় কাটাতে হলো 2 বছরের এক শিশু রোগীর। কৈলাসহর আরজিএম হাসপাতালে শিশু ওয়ার্ডে 40টি বেড রয়েছে, কিন্তু সেই বেডে শিশু রোগীদের জায়গা হচ্ছে না। প্রতিদিনই কিছু কিছু শিশু রোগীকে বারান্দার মেঝেতে স্থান দিতে হচ্ছে। অথচ 2 মাস আগে এ হাসপাতাল থেকে 4টি বিভাগ স্থানান্তরিত করা হয়েছে। এই বিভাগগুলিতে শিশু ও মেডিসিন ওয়ার্ড স্থানান্তর করা যেতে পারে। রোগী ও তাদের আত্মীয় পরিজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাখির বাদ্দা গ্রামের 2 বছরের এক শিশুকে ভর্তি করা হয় শিশু ওয়ার্ডে। বিকেল থেকে আজ দুপুর অবধি কোনো বিশেষজ্ঞ ডাক্তার এই শিশু চিকিৎসা করেনি। বাধ্য হয়ে আগরতলা থেকে আসা মহিলা শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা চলতে থাকে। প্রতিবেদকের উপস্থিতিতে শেষ পর্যন্ত ডক্টর দেবাশিস ভদ্র এসে রোগীকে দেখেন। চিকিৎসা নাই। কালকে কটার সময় আছে? 4টার সময় আছে স্যার। কত সময় বাচ্চারা অসুস্থ হলে আর ডাক্তারের কাছে গেছি। আগরতলা ডাক্তার যিনি আছেন মহিলা ডাক্তার, মনে হয় বাচ্চার যদি কিছু হয় তাই যাবো। সারা দেখছে না না দেখিয়া কিতা করতা রাত কে কি আপ দিলে কি আবুর কি কমি যায় তে তো আর বাড়িতে বলে ইয়া বই থাকি না আবুর মানসা আবুর কমাই লিবা হসপিটাল দেখি তো হইতো ডাক্তার দেখি তো হইতো
ওখান যদি দেখই না আমরা আছি স্যার অন্য কারো চাইমু আমরা অন্য পথে চাইমু আর যদি আমার আবুর এখন যদি হসপিটাল কিছু ইয়া থাকে তা দায়ী থাকবে এই ডাক্তার থাকবে দায়ী। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর কেশব সেন লস্কর জানান গাইনো ওয়ার্ডের সাথে যুক্ত করা হবে পরিত্যক্ত আই ওয়ার্ডের রুমে, সেখানে নবজাত শিশু ওয়ার্ড চালু করা হবে। শিশু ওয়ার্ডের চাপ কমবে বলে তিনি মনে করেন। একটা করছি আমি এবং কিছুদিনের ভিতরে এটা করবো, আমার তো এখন 31 মার্চ, এটার পরে আমি এটা করবো। আমরা শিশু বিভাগটা খালি, এইটা চক্ষু বিভাগটা খালি হয়েছে, এখানে ওই যে নবজাতক শিশু যারা এরারে এখানে আমরা আইনা লিখব আনলে আমরা এই বার্ডেনটা মানে অক্ষণ যে বার্ডেনটা এটা থাকতো না, এই বার্ডেনটা থাকতো না। আমরা ওই যে ছোট ছোট বাচ্চারা একদম নবজাতক যেটা গাইনি ওয়ার্ডে ডেলিভারির পরে হয়, আমরা গাইনি ওয়ার্ডের কিনারে আছে আমরা চক্ষু বিভাগ, রিসেন্টলি আমরা চক্ষু বিভাগটা ডিস্ট্রিক্টে শুরু লেগেছে অনুকুটি ভগবান নগর, ওই জায়গাতে নিয়ে আইমু এবং এখানে আর কোনো